চিংড়ি এমন একটি মাছ যেটি দিয়ে শত রকম রেসিপি করা যায়। চিংড়ি দিয়ে যে কোনো রেসিপি যেন সুস্বাদু এবং উপভোগ্য হয়ে ওঠে। অন্যদিকে রুই মাছ তো সবার নিয়মিত সঙ্গী। রুই মাছ দিয়েও রান্না করা যায় অনেক মজাদার রেসিপি। আজ আমরা দেখব কচু পাতায় পোস্ত চিংড়ি এবং রুই মাছের টক ঝোলের রেসিপি। দেখি তো মাছের কি কি রেসিপি আছে এই বইটিতে। মাছের মন কাড়া সব ডিশ, কাটা ছাড়া ইলিশ ভাপা, চিংড়ির পুরে শোল ভোনা, কলা পাতায় চিংড়ি, কচু পাতায় পোস্ত চিংড়ি। সারা বিশ্বে এরকম কত শত রেসিপি আছে ভাবা যায়। আমাদের বাংলাদেশেই তো এরকম অসংখ্য রেসিপি ছড়িয়ে আছে। এরকম অনেক অনেক রেসিপি নিয়েই কিন্তু সাজানো হয়েছে আমাদের এই বইটি, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। আর এই বইকে ঘিরেই আমাদের এই আয়োজন। বাহির বাড়ির উঠোন থেকে ভেতর বাড়ির হেসে গল্পে মায়ায় জড়িয়ে থাকে নানান স্বাদের মিশে। দুই মলাটে বেঁধেছিলেন বাংলার সেই স্বাদ, ভুবন জুড়ে ছড়াবো এবার এই জেগেছে স্বাদ, এই বাংলার স্বাদ, রাঁধুনিদের স্বাদ, রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাঁধুনির রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি এই আয়োজনে। রন্ধন শিল্পের সঙ্গে রাঁধুনির এক অভূতপূর্ব মেলবন্ধন রয়েছে। রাঁধুনি কিন্তু নিজ গুণেই তৈরি করেছে এই চমৎকার বন্ধনটি। দেশের সকল ঐতিহ্যবাহী রান্না কিন্তু রাঁধুনি তুলে এনেছে এই দুই মলাটের মধ্যে। আর এই বইয়ের রেসিপিগুলো আপনাদের মাঝে ছড়িয়ে দেবার জন্যই আমাদের এই আয়োজন। ইতিমধ্যে আপনারা জানেন যে আজকে আমরা কি কি রেসিপি তৈরি করছি। আজকে আমরা তৈরি করছি কচু পাতায় পোস্ত চিংড়ি এবং রুই মাছের টক ঝোল। দেশসেরা রাঁধুনিদের কাছ থেকে বাছাইকৃত 100টি রেসিপি নিয়ে সাজানো হয়েছে এই বইটি। এখন চলে যাচ্ছে আমাদের প্রথম রেসিপিতে। আমাদের প্রথম রেসিপি তৈরি করে দেখাচ্ছেন আমাদের অত্যন্ত পছন্দের রন্ধনশিল্পী তানিয়া জামান। আপু কেমন আছেন? ভালো আছে তানিয়া আপু, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আর আপনাকে পেয়ে তো সবসময় ভালো লাগে, মনটা ভালো হয়ে যায় যে আজকে মজাদার আপনি কি তৈরি করে দেখাবেন এটা নিয়ে ভাবতে থাকি। তো আজকে যে রেসিপিটি করছেন হচ্ছে কচু পাতায় পোস্ত চিংড়ি। জি, চিংড়ি মাছ আসলে পছন্দ করে না এটা পাওয়া মুশকিল না, আর যে আইটেমই আপনি তৈরি করেন না কেন সেটা সুস্বাদু হয়। একটু এই রেসিপিটা সম্পর্কে যদি বলতেন। আপু এটা আমার সিগনেচার ডিশ। প্রথমে বলি, এই রেসিপিটা আমি তৈরি করি যখন 1422-এ আমি অডিশন দিই। সেই সময় এই রেসিপিটা আমি আমাদের আঞ্চলিক যে চিংড়ি নারকেল এই জিনিসটা মাথায় রেখে আমি রেসিপিটা তৈরি করেছিলাম। তো আমি তখনও জানতাম না যে আমি অডিশনে চান্স পাবো কিনা। বাট আমি যখন এটা সার্ভ করি এবং জাজেসরা এটা স্বাদ নেয়, নেওয়ার পর ওনারা উঠে দাঁড়িয়ে মানে এক কথা আমাকে সেই স্যালুট করার মতো, আমি তো অনার্ড। তো যাই হোক, ওই দিন আমি টপার হয়েছিলাম। অডিশনে কিন্তু টিকবো কি টিকবো না এইটা সব থেকে বড় কঠিন। তো ওই দিন আমি সব থেকে হায়েস্ট মার্ক নিয়ে আমি যখন রাঁধুনিতে এন্ট্রি নিই তখন আমার তো একটু হলেও অনেক ভালো লেগেছিল। এবং সেইখান থেকে যখন রেসিপি চাই এই বুকের জন্য, তো কেন নয় আমি আমার রেসিপিটা এখানে দিব না, সেই হিসাবে আমি এটা এখানে দিয়েছি এবং আজকে সেটা সবার সামনে করে দেখানোর সুযোগ পেয়েছি, জন্য নিজেকে অনেক ভালো লাগছে। যেহেতু এই রেসিপিটা আপনাকে একটা কনফিডেন্স দিয়েছে যে আপনার এই রেসিপিটি অনেক সুস্বাদু, যার কারণে আপনি এক ধাপ এগিয়ে গিয়েছিলেন আপনার প্রতিযোগিতায়, সেই রেসিপি তো দিতেই হয়।
আর এই রেসিপি আপনি বলছিলেন আপনার সিগনেচার ডিশ, তো আপনি এই রেসিপিটা কিভাবে মানে মাথায় আসলো যে এভাবে তৈরি করা যায়, এভাবে তৈরি করলে রেসিপিটা মজা হবে? এর পেছনে কোনো গল্প আছে কি? হ্যাঁ, আম্মুকে দেখতাম যে সব সময় আমরা লাউ পাতা, কুমড়ো পাতা, এই ধরনের ইলিশের পাতুরি, বিভিন্ন রকম পাতুরিটা আমরা খেয়ে থাকি, কিন্তু কচুরটা যেহেতু অনেকেই অ্যাভয়েড করতে চায়, গলা চুলকানো একটা ব্যাপার থাকে, তো এইটা যে বিশেষ একটা কচুর পাতা, যেমন দস্তান কচু, দুধমান কচু যেটা আমরা বলি, এটা কিন্তু খুবই সুস্বাদু। মানে অন্যান্য পাতাগুলোকে অ্যাভয়েড করে কচু পাতাটাকে নিয়েছি, এবং এটা কখনোই গলা চুলকাবে না, মানে ওই ধরনের কোনো রিস্ক নাই, এবং টেস্টের দিক থেকে একটু ডিফারেন্ট। ওই পাতার স্মেল আলাদা, এটার স্মেলটা একটু আলাদা। বাহ, আমার খুব ভালো লাগলো আপনার এই গল্পটা শুনে। এবং যেহেতু আপনার সিগনেচার ডিশ, একটা রেসিপির বইয়ে কিন্তু নিজের সিগনেচার ডিশ গেলে সেটা আরো বেশি ভালো লাগার অনেক, কারণ অনেক মানুষের কাছে আপনার রেসিপি ছড়িয়ে যাচ্ছে এবং খুব সহজে তারা তৈরি করতে পারবে আপনার এই রেসিপিটি। আর কি বলবো, তাহলে চিংড়ি মাছ খুবই সুস্বাদু একটি মাছ। চলুন তাহলে রেসিপিতে চলে যাওয়া যায়। চলুন আপু। আপু, কচুর পাতা দেখতে পাচ্ছি, চিংড়ি মাছও দেখতে পাচ্ছি, সব উপকরণও রেডি। এখন আমরা মনে হয় রান্নায় চলে যেতে পারি। ঠিক আছে। চিংড়ি মাছটা প্রথমে আমরা ম্যারিনেট করে নেব, এবং এই ম্যারিনেটের উপরে পুরো রান্নাটা ডিপেন্ড করছে। যত সুন্দর ম্যারিনেটটা হবে, রান্নাটাও তত মজা হবে। এখানে 1 কাপ খোসা ছাড়ানো চিংড়ি মাছ, এটা হচ্ছে নারকেল বাটা, আচ্ছা 1 টেবিল চামচ যাবে, যেহেতু এটা 4 চামচ আপু, আমি একটু বেশি দিই। ওকে, আর এটা হচ্ছে পোস্ত বাটা, ওকে, এটাও 1 টেবিল চামচ যাবে। পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটাও 1/2 চা চামচ, হচ্ছে সরিষা বাটা, এটাও 1 টেবিল চামচ, জিরা বাটা 1 চা চামচ, কাঁচামরিচ এটা 1.5 চা চামচ। যদি কেউ ঝাল বেশি খায় তাহলে বেশি দিতে পারে, এটা ফ্যামিলির মেম্বারের উপর ডিপেন্ড করবে। কিন্তু আপনি কাঁচামরিচ বাটা দিচ্ছেন। বাটা, হ্যাঁ। লবণটা একটু ব্যালেন্স করে দেওয়াটাই ভালো। আর হলুদ 1/2 চা চামচ। এবার আমার খুবই পছন্দ রাঁধুনি সরিষার তেল। এটার অ্যারোমাটা আসলে আমরা যখন পাতুরি টাইপের কিছু করব তখন তো আমরা অবশ্যই সরিষার তেলই ইউজ করি। তো আমরা রাঁধুনি সরিষার তেলের যে ঝাঁজটা, ওইটা আমার এই রেসিপি মানে স্বাদটাকে আরও বাড়িয়ে দেবে। তো এটা এখানে আমরা 1 টেবিল চামচ ইউজ করব। চিংড়ি মাছ অনেক দ্রুত কুক করা হয়, আর এটা খুব ম্যারিনেটের দরকার হয় না। সাধারণত যদি আমরা এটা হিটেও রান্না করি 2-3 মিনিটের ভিতরে চিংড়ি মাছ কুক হয়ে যায়। ওভার কুক হলে এটা রাবারি টাইপের একটা ভাব চলে আসে, যার কারণে আমরা খুব বেশি যে কুক করব এটা না, আমাদের ম্যারিনেট করে রাখারও কোনো দরকার নেই। হ্যাঁ, মাখাতে মাখাতে অলরেডি এটা মানে কালার চেঞ্জ, ফ্লেভার সব কিছু এটা ব্যালেন্সে চলে এসছে মাশাআল্লাহ। আমরা এখন পাতা দিয়ে যে ফোলটা করবো ওইটা করি। আচ্ছা, আমরা যখনই পাতা নিব তখন আমরা চেষ্টা করব 2টা করে পাতা ইউজ করতে, যাতে শক্ত হয়, হ্যাঁ, ছিঁড়ে না যায়, এবং একটা যাতে 1 পার্সন আমরা সার্ভ করতে পারি। তো এখানে আমি অনেক বড় বড় চিংড়ি ইউজ করেছি, বিধায় 2টা করে চিংড়ি দিলে এনাফ। ছোট্ট করে একটা একদম ভাজ করে নিব সুন্দর।
এভাবে আমরা প্রত্যেকটা আগে তৈরি করে নেব। বাহ, রান্নাটা আসলে আমরা ভাপে করছি, আমি যেটা বুঝতে পারছি। হ্যাঁ, অনেক সহজ না আপু এটা? খুবই সহজ। এবার আমরা কুকিং প্রসেসটা শুরু করি। এটা যদি আমরা এভাবে স্টিমে করি আপু, মানে বাটিতে করি, মাছের যে জুসিনেসটা ওইটা সম্পূর্ণটাই আমরা পাবো, দেন পাতাটাও সুন্দর থাকবে। আর এটা যদি আমরা ফ্রাই প্যানে যদি শ্যালো ফ্রাই টাইপের করি তাহলে পাতার কালারটাও নষ্ট হয়ে যাবে এবং একটু সময় লাগবে, মাছটা অনেক ড্রাই হয়ে যাবে, কিন্তু আমরা ওইটা চাচ্ছি না। কেউ ইচ্ছা করলে স্টিমে করতে পারে, মানে স্টিমারে। পাতার যে সুন্দর সবুজ রংটা আসলে আসবে স্টিম করলে, সেই কালারটা আসলে খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, আর খুবই দ্রুত 3 থেকে 5 মিনিটের ভিতরে রান্নাটাও হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু পানি দিয়ে দিই। এবার এটা আমরা অন করে দিই বার্নারটা। আচ্ছা আপু, এটা 5-7 মিনিট স্টিম হলে আমাদের এটা অলমোস্ট ডান হয়ে যাবে আশা করি। ঠিক আছে। আপু এবার আমরা এটা চুলাটা বন্ধ করে দিই। হ্যাঁ, খুব সাবধানে তুলতে হবে কারণ অনেক গরম। বাড়িতে আপুর রান্নার ভক্তকে? আমার হাজবেন্ড। রান্নার আগ্রহ আপনার কিভাবে তৈরি হয়েছিল? আমাদের বাসায় সবাই অনেক ভালো রান্না করে, তা আম্মুর রান্না খেতে খেতে আসলে ওইখান থেকে আগ্রহ তৈরি। আর আমার হাজবেন্ড অনেক খেতে পছন্দ করে, ওর জন্য বিভিন্ন রেসিপি ট্রাই করতে করতে শিখে ফেলেছি। আচ্ছা, ওকে। কচু পাতার স্মেলটা খুব ভালো আসছে। কালারটাও এই স্টিম করার কারণে খুব সুন্দর একটা কালারও আসছে। আচ্ছা, আমরা সার্ভ করার সময় যেহেতু বাচ্চারাও খেতে পারে, সেফটির জন্য টুথপিক যেগুলো দিয়েছিলাম ওগুলো আমরা একটু খুলে দিই। ওকে, বাহ, ওকে আপু, তৈরি হয়ে গেল আমাদের কচু পাতায় পোস্ত চিংড়ি। বাহ, চমৎকার, দারুণ লাগছে দেখতে এবং একেবারে বইয়ের মতো করে কিন্তু আপনি বানিয়েছেন, সাজিয়েছেন, দারুণ লাগছে। চিংড়ি মাছ প্রত্যেকেরই অনেক পছন্দ এবং কচু পাতায় পোস্ত চিংড়ি খুবই নিউ একটি ডিশ আমি বলবো, কারণ এটি একটি সিগনেচার ডিশ তানিয়া আপুর। আমি তো ট্রাই করব, আপনাদেরও ট্রাই করতে হবে। তার জন্য আপনাদের পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখিয়ে দিচ্ছি। কচু পাতায় পোস্ত চিংড়ি রাঁধতে যে সমস্ত উপকরণ লাগবে: মাঝারি আকারের চিংড়ি 1 কাপ, কচু পাতা মাঝারি আকার 8 থেকে 10টি, পোস্ত বাটা 1 টেবিল চামচ, নারিকেল বাটা 1 টেবিল চামচ, সরিষা বাটা 1 টেবিল চামচ, সরিষার তেল 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া আধা চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ বাটা
1 টেবিল চামচ, আদা বাটা আধা চা চামচ, কাঁচামরিচ বাটা 1.5 চা চামচ, লবণ স্বাদ মতো। কচু পাতায় পোস্ত চিংড়ি রান্নার শুরুতে একটি বলে খোসা ছাড়িয়ে ধুয়ে পানি ঝরিয়ে রাখা 1 কাপ চিংড়ি নিয়ে তাতে 1 টেবিল চামচ করে নারিকেল বাটা, পোস্ত বাটা ও পেঁয়াজ বাটা দিন। এছাড়াও আধা চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা, 1 টেবিল চামচ সরিষা বাটা, 1 চা চামচ জিরা বাটা, 1.5 চা চামচ কাঁচামরিচ বাটা এবং স্বাদ মতো লবণ দিন। এ পর্যায়ে আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে চিংড়ির সাথে মেশাতে হবে। মিশ্রণটি দিয়ে চিংড়িগুলো আধ ঘন্টা ম্যারিনেট করে রাখুন। এবার ভালো করে গরম পানিতে ডুবিয়ে তুলে রাখা কচু পাতাগুলোতে ম্যারিনেট করা চিংড়িগুলো রেখে পাতাগুলো সাবধানে ভাঁজ করে টুথপিক দিয়ে আটকে দিন। এভাবে সবগুলো পাতা তৈরি করুন। এবার একটি টিফিন বাটিতে কচু পাতার পোস্ত চিংড়িগুলো সাজিয়ে পাত্রটির মুখ বন্ধ করুন। এরপর প্রেসার কুকারের ভেতর সামান্য পানি দিয়ে মাঝারি আঁচে 5 থেকে 7 মিনিট ভাপে রান্না করুন। 5 থেকে 7 মিনিট পরে চুলা বন্ধ করে ঠান্ডা হতে দিন। পাত্র কিছুটা ঠান্ডা হলে মাছগুলোকে একটি পাত্রে নিয়ে কচু পাতা থেকে টুথপিকগুলো খুলে পরিবেশন করুন মজাদার কচু পাতায় পোস্ত চিংড়ি। এবারে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সেরা রাঁধুনি 1427-এর ফার্স্ট রানার আপ নাদিয়া নাতাশা, যিনি আমাদের দ্বিতীয় রেসিপিটি তৈরি করে দেখাবেন। তবে আমি বলে রাখছি যে রেসিপিটি আমরা আজকে করছি রুই মাছের টক ঝোল, এটি আমাদের সেরা রাঁধুনি 1424-এর 5ম স্থান অধিকারী নীলাম শর্মী কায়সার উনার দেয়া। উনি আসতে পারেননি আমাদের আয়োজনে, সে কারণে আপু তৈরি করে দেখাচ্ছেন আমাদের এই রেসিপিটি। তো রুই মাছ তো আসলে প্রতি বাড়িতে একটা কমন মাছ, মানে যে কোনো মাছ খেতে পছন্দ করে না তার জন্য ওই রুই মাছ বরাদ্দ থাকে, যে আচ্ছা রুই মাছ বড় বড় কাটা, সমস্যা হবে না, খেয়ে ফেলো। বিশেষ করে ছোটদের ক্ষেত্রে এই জিনিসটা হয়। তো রুই মাছের টক ঝোল ব্যাপারটা কি? আমি খুব বেশি পরিচিত নই এটার সাথে। টক ঝোল করতে কি, মাছের যখন আমরা একটু ঝোল করি, একটু বেশি ঝোল দিয়ে, ওইটার স্বাদটা তো ঝাল নর্মালি, কিন্তু একটু টক দিয়ে, যেটা হতে পারে আমরা যেখানে বইতে আপু করেছে তেঁতুল দিয়ে, তেঁতুল দিলে টকের স্বাদটা আসে। আপনি চাইলে টমেটো দিয়ে করা যেতে পারে, তারপর হচ্ছে অন্য যে কোনো টক কোনো কিছু অ্যাড করলে কিন্তু লেবু দিয়ে দেওয়া যেতে পারে, আচ্ছা, বা কাঁচা আম দেওয়া যেতে পারে, ওটা কিন্তু একটা খুব ভালো অপশন। আচ্ছা, আমের সিজন একটু আম কেটে দেওয়া হলো বা আমটাকে ব্লেন্ড করে একটু জাস্ট রসটা দেওয়া হলো, স্বাদের একটু চেঞ্জটা আসে। আমি জানি যে এরকম ডালের সঙ্গে হয়, আমি কখনো মাছের সঙ্গে কিন্তু এটা ভালো একটা কম্বিনেশন। এবং অনেক ক্ষেত্রে শুধুমাত্র এই মাছ না, আপনি রুই মাছ ছাড়াও ইলিশ মাছ বা ছোট মাছ, ট্যাংরা মাছ, এগুলোতে কিন্তু খুব ভালো একটা স্বাদের ক্ষেত্রে খুব ভালো একটা টেস্ট আসে। এবং স্বাদ বদলের কথা বলি আমরা, আমার কাছে মনে হয় টক ঝোলটা কিন্তু স্বাদ বদল করে খুব ভালোভাবে। আপু, আপনি কি বলবেন এই রেসিপিটা নিয়ে? আমার তো শুনেই জিভে জল চলে আসছে। কিন্তু হ্যাঁ, এটা হচ্ছে আম দিয়ে করলে, আমরা বাসায় মূলত এটা করে থাকি আম দিয়ে, কাঁচা আমের সময় অনেক মজা হয়। একটু পাতলা ঝোল করলে আরো বেশি টেস্ট হয়। আমারও কিন্তু শুনে জিভে জল আসছে। আচ্ছা, কিভাবে যে আমি মানে কি বলবো, যেহেতু নতুন নতুন এই রেসিপিগুলো আমি যখন শুনছি আমার কাছে এত নতুন, আমি কিন্তু প্রতিবার পরিচিত হচ্ছি এক এক রেসিপির সঙ্গে। আমার ভাবতেই ভালো লাগে যে আমার এই আয়োজনের মাধ্যমে আমাদের যারা দর্শক তারাও কিন্তু, বিশেষ করে ইয়াং জেনারেশনের কথা আমি বলবো, যে আপনারা আছেন, আমাদের মারা আছে, তারা তো বাঙালি খাবার তৈরি করতো বা এর সঙ্গে, বাট ধীরে ধীরে কিন্তু আপনাদের মনে হয় না যে এই ঐতিহ্যটা হারিয়ে যাচ্ছে বা বাঙালি রান্নার প্রতি আগ্রহ বা ঝোঁকটা বিশেষ করে ছোটদের কমে যাচ্ছে, অনেক বেশি কমে যাচ্ছে। হ্যাঁ, ওরা কিন্তু জানেই না এবং নামও জানে না রেসিপি। এখন ওরা আসলে বাইরে রয়েছে ফাস্ট ফুড বা ইন্টারন্যাশনালি সবকিছু এখন এত অ্যাভেলেবেল, সো এই খাবারগুলোর প্রতি কিন্তু আগ্রহটাও নেই। এবং কিন্তু তারপরে এই যে বইগুলোর কারণে কিন্তু আবার ফিরে আসছে। বাসায় মায়েরা কিন্তু তৈরি করছে দেখে দেখে, যে টিভিতে একটা প্রোগ্রাম হচ্ছে, দেখি বাসায় ট্রাই করে। আর সবচেয়ে বড় কথা এই যে অনেকেই জানে না এই রেসিপিটা, যেমন আমরাই জানি না যে টক হয়, কিন্তু এই বইয়ের কারণে কিন্তু আমরা বাড়িতে অঞ্চলে কিন্তু ফুডটাও জানছি। এটাও কিন্তু একটা না সেটাই। আমরা তো আগে দেখা যাচ্ছে ছোটবেলায় রান্নাঘরে এমনিই সময় কাটাতাম, ওই সময় কাটাতে কাটাতেও কিন্তু আমরা যেমন মানে ভাত একটা খুব সামান্য জিনিস, কিন্তু এই ভাতটাও কিভাবে তৈরি করতে হয়, কিভাবে মাড় গালাতে হয়, হ্যাঁ, এটা দেখতে দেখতে একদিন আমি এমনি তৈরি করে ফেলেছি।
জাস্ট দেখে দেখে। তো খুব অবাক হয়েছিল সবাই যে আমি কিভাবে, কেউ কিছু বললো না, আমি কিভাবে ভাত রান্না করে ফেললাম। আমি তখন স্কুলে পড়ি, তো ওই যে একটা ছিল দেখে শেখার প্রচলন, এভাবে তো আস্তে আস্তে দেশি রান্নাও যুক্ত হয়েছে। কারণ আমাদের কুইজিনটা তো অনেক সমৃদ্ধ, সমৃদ্ধ। সো এটা আমাদের জন্য প্রাউড হবে যে আমরা যদি ছড়িয়ে দিতে পারি। একদম, এবং যেহেতু আমাদের জন্য গর্বের, আমরা বাঙালি, এটাই আমাদের পরিচয়। সো এই বইটা সেই কাজটা খুব সুন্দরভাবে করছে সবার জন্য। আপু, অনেক কথা বলছি, এখন খেতে হবে তাই না? তবে খাওয়ার আগে তো রান্না করতে হবে, তাহলে আমরা রান্নাঘরে চলে যাই। আচ্ছা চলো। আচ্ছা আপু, তাহলে তুমি রান্না করো, আমি একটু ঘুরে আসি, ঘুরে রান্নার অবশ্যই স্বাদ নিব। থ্যাংক ইউ। আসি। বাহ, রুই মাছ আছে তো আছে, সব পেটির মাছ দেখছি। সবার মধ্যে এই কারাকারিটা কিন্তু লাগে বাড়িতে, যে কে খাবে পেটির মাছ, কে খাবে পেটির মাছ। ঠিক আছে আপু, আমাদের উপকরণগুলো দেখতে পাচ্ছি, শুরু করে ফেলি। আচ্ছা, আমরা ফার্স্টে যেটা করব, যেহেতু রুই মাছের টক ঝোল, মাছটাকে আমরা ফার্স্টে একটু ভেজে নিব হালকা করে, একটু লবণ হলুদ মাখিয়ে যেটা হয় নর্মালি, ওটা। ঠিক আছে। ফার্স্টে মেরিনেশনের জন্য আমি একটু লবণ নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ, আর হচ্ছে পরিমাণ মতো হলুদ, একটু সামান্য। আচ্ছা, এটা দিয়ে মাছটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। এটা একটু রেখে দিলে ভালো হয়, 5-10 মিনিট রেখে দিলে একটু লবণটা ভালো করে ভেতরে ঢোকে। আমরা কিন্তু খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। ঠিক আছে, আমাদের এটা মাখানো হয়ে গেছে। আমরা এই চুলাটা ব্যবহার করছি। এখন আমরা রাঁধুনি সানফ্লাওয়ার তেলটা ইউজ করবো, ভাজবো। আমরা শ্যালো ফ্রাই করবো তো, ডুবো ভাজে না। আচ্ছা, আমরা হচ্ছে 1/2 কাপের মতো অ্যারাউন্ড তেল দিব। একটু ওয়েট করে তেলটা গরম হওয়ার জন্য। আমাদের তেলটা মোটামুটি গরম হয়েছে, আমরা মাছগুলো দিয়ে দিব। আমরা খুব বেশি ভাজবো না, আমরা ভাজলে আসলে অনেক সময় মাছের মধ্যে টেস্ট আলাদা চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, একটু জাস্ট হালকা করে ভেজে নিব, এবং ওই জুসি ফ্লেভারটাও চলে যায়, ড্রাই হয়ে যায় অনেক। অনেক অঞ্চলে কিন্তু, খুলনা অঞ্চলে বিশেষ করে, ওরা কিন্তু ভেজে মাছ খুব কম রান্না করে। এবং চিটংয়েও একদম ফ্রেশ মাছটা থাকবে, ওইটাই সাথে সাথে রান্না করা। হ্যাঁ, আমি অনেককেই দেখেছি মাছ রান্না করার সময় মাছ এত কড়া করে ভেজে ফেলে, একদম লাল লাল করে ভেজে তারপরে রান্না করে। ওটা না ভাজাটাই ভালো লাগে খেতে। ও শুধু ভাজা ঠিক আছে, কিন্তু ওইটা পরে ওই যে মানে কারি আকারেই করে পরে, কিন্তু মাছের টেস্ট মানে ভাজা তো বেশি হয়ে যায় প্রথমে, যে টেস্ট পাওয়া যায় নষ্ট হয়ে যায় টেস্টটা। ভাজাটা হয় কি, অনেকদিন যদি ফ্রিজে থাকে, সেই মাছটা ভেজে রান্না করলে ভালো লাগে, খুব একটু টেস্ট। হ্যাঁ, কিন্তু ফ্রেশ যে মাছটা ওটা কিন্তু কাঁচাতেই ভালো লাগে। আর শুধু ভাজা মাছ খাওয়া ওটা আলাদা। হ্যাঁ, ওইটার জন্য কড়া করে ভাজতে কোনো সমস্যা নেই। মাছটা আমি যেরকম চাচ্ছিলাম হয়ে গেছে, আমি এখন মাছটা উঠিয়ে ফেলি। আমি মাঝে মাঝে কি করতাম, আমার যখন মাছ রান্না করতো, তো এই যে মাছ রান্নার আগে যে এই যে সামান্য শ্যালো ফ্রাইটা হতো, এরপর তো মাছটা বাকিটা করতো, তো এই ফ্রাইটাও আমি নিয়ে ফেলতাম। আমার কাছে এটাও খেতে খুব মজা লাগে। একটা আমার জন্য আলাদা রেখে, আমার মেয়েটার কথা একটু কড়া করে ভেজে আমার একটা পিস। মাছটা ভাজা হয়ে গেছে, আপু ভাজা হয়ে গেছে। এখন আমি ঝোলটা করার জন্য চেয়ে নিয়ে আসি। আর উপর বোধহয় তেল লাগবে আপনার। রাঁধুনি সানফ্লাওয়ার অয়েল দিচ্ছি আমি।
2 থেকে 3 টেবিল চামচের মতো। এখানে আমি দিচ্ছি পেঁয়াজ কুচি, 1/2 কাপের মতো আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। এটা আমরা হালকা ভাজবো না, একটু ব্রাউন করে, একটু ব্রাউন করে ভাজবো, ঠিক আছে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি জেনেছি যে পেঁয়াজ ভাজার উপরও টেস্ট অনেক ডিপেন্ড করে। পেঁয়াজের কাটার সাইজের উপরও কিন্তু আপনার টেস্ট ডিপেন্ড করে। এত কিছু আসলে আমার জানা ছিল না। সত্যি করে বলতে যে মাঝে মাঝে হয় না যে আচ্ছা পেঁয়াজ কুচি অলরেডি কাটা আছে আর এভাবে করেই করে ফেলি, হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে কিউব কিউব করে কাটা, সেটা তো একটু আলাদা কাটা, সেটা আলাদা টেস্ট আছে। হ্যাঁ, আমাদের পেঁয়াজটা প্রায় হয়ে এসেছে, একটু ব্রাউন কালার হতে শুরু করেছে। এখন আমি যে বাকি মশলা অ্যাড করবো। হ্যাঁ, তো আমি এখানে অ্যাড করছি পেঁয়াজ বাটা। হ্যাঁ, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচের মতো। আচ্ছা, পেঁয়াজ কুচি তো যাচ্ছে, পেঁয়াজ বাটাও যাচ্ছে। তো আঁচটা কমিয়ে দিই। এর সাথে আমি অ্যাড করবো রসুন বাটা। রসুন বাটা দিচ্ছি আমরা 1 চা চামচের মতো। আচ্ছা, আমরা দিব হচ্ছে একটু জিরা গুঁড়ো। অ্যাড করছি রাঁধুনি হলুদ গুঁড়া 1 চা চামচ। মরিচ গুঁড়া একটু বেশি দিচ্ছি, 1 চা চামচের একটু বেশি। রাঁধুনি মরিচ গুঁড়ো যদি একটু ঝালটা বেশ ভালো, কালারটাও খুব সুন্দর আসে। এখন আমরা এটা একটু ভালো করে কষিয়ে নিব, যাতে কাঁচা মশলার গন্ধটা যাওয়া পর্যন্ত একটু কষাতে হবে। আমি একটু সামান্য পানি দিব কষানোর জন্য, গরম পানি ইউজ করছি। আঁচটা বাড়িয়ে দিই। আমি লবণ অ্যাড করবো এখন, স্বাদ মতো লবণ দিচ্ছি। এখন আমি আমার মাছগুলো কষানো হয়ে গেছে। হ্যাঁ, মাছগুলো আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি উপরে। আর সাথে অ্যাড করবো টক ঝোল। সেখানে আমি অ্যাড করছি তেঁতুলের টক কাপ, যেটা বলে, আর পানি দিয়ে তেঁতুলের কাপটা নিয়ে নিয়েছি। সো আমি 1 কাপের মতো তেঁতুলের কাপটা দিই। আমাদের ঝোলটা একটু কমে তেলটা উপরে আসলে আমরা চুলাটা অফ করে দেবো। অনেকেই বলে যে বাঙালি রান্না খুবই হ্যাসেল, অনেক মশলা, অনেক কিছু। আমার কাছে তো হ্যাসেল ফ্রি মনে হচ্ছে। যত আমি অনুষ্ঠান দেখছি, এক একটা রেসিপি দেখছি, একটু মশলাযুক্ত বাট টেস্টি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে আছে ঠিক আছে, হাতের কাছে সব ইনগ্রেডিয়েন্টস থাকলে, এবং এগুলো সবই হচ্ছে হাতের কাছেই থাকে, শুধু একটু এটা অ্যাড, একটু ওটা নাই, এভাবে করলে একটা নতুন। আমাদের তেলটা কিন্তু খেয়াল হয়ে যাবো। হ্যাঁ, সো আমরা একটু চুলাটা এখন অফ করে দিই, চুলাটা বন্ধ করে দিচ্ছি। ওকে, এখন আমরা প্লেটিং এ যাই।
একটু পরে গার্নিশিং করে দিচ্ছি ধনেপাতা দিয়ে। আপু, তৈরি হয়ে গেল আমার রুই মাছের টক ঝোল। বাহ, রুই মাছ একদম ঘর ভরা একটা ফিলিং আসছে, মনে হচ্ছে যে বাসায় চলে যায় আর এই মাছটা ট্রাই করি। তবে আপনারা যারা বাসায় বসে আছেন তারা কিন্তু রুই মাছ পছন্দ করেন আমি জানি, একটু অন্যভাবে যদি স্বাদে পরিবর্তন আনতে চান তাহলে এই রুই মাছের টক ঝোলের রেসিপি কিন্তু ট্রাই করতে পারেন। আপনাদের সুবিধার জন্য পুরো রেসিপির প্রণালীটি তো দেখিয়ে নিচ্ছি, বাট আপু দেখতে পাচ্ছি যে আপনি কিন্তু একদম মানে বইয়ে যেভাবে ঠিক সেভাবেই কিন্তু তৈরি করেছেন। যেহেতু রেসিপিটা আপুর ছিল, আমি ট্রাই করেছি আপুর রেসিপিটার সাথে ম্যাচ করার জন্য। একদম খুব সুন্দর একটি চেষ্টা। প্রিয় দর্শক, তাহলে এই যে চমৎকার রেসিপিটি, এটির পুরো প্রস্তুত প্রণালী আরেকবার তো দেখতেই হবে, দেখে নিন। রুই মাছের টক ঝোল রান্নায় প্রয়োজনীয় উপকরণ: রুই মাছ আধা কেজি, তেঁতুলের কাঁধ 1 কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, মরিচের গুঁড়া 1.5 চা চামচ, তেল পরিমাণ মতো, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনেপাতা কুচি 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো। রুই মাছের টক ঝোল রান্নার শুরুতে মাছের টুকরোগুলোয় পরিমাণ মতো লবণ ও হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে 10 মিনিটের মতো ম্যারিনেট করে নিন। মাছ ম্যারিনেট হতে হতে চুলায় একটি প্যানে আধা কাপ তেল দিয়ে গরম করতে হবে। তেল গরম হলে তাতে মাছের টুকরোগুলো দিয়ে হালকা ভেজে নিতে হবে। এখন চুলায় আরেকটি প্যানে 2 থেকে 3 টেবিল চামচ তেল দিয়ে গরম হলে তাতে আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভাজতে হবে। পেঁয়াজ বাদামি রং ধারণ করলে এতে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ করে রসুন বাটা, জিরা এবং হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া দিয়ে মিশিয়ে পরিমাণ মতো গরম পানি ও স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষান। মশলা কষানো হলে এতে ভেজে রাখা মাছ ও 1 কাপের মতো তেঁতুলের কাঁধ দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। তেল মাছের উপর উঠে আসলে চুলা বন্ধ করে উপরে সামান্য ধনেপাতা ও টমেটো দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার রুই মাছের টক ঝোল। আজকে সেই 100 রেসিপির 2টি রেসিপি আমার সামনে রয়েছে এবং সেগুলো এখন আমরা টেস্ট করব, তাই না আপু? আমি তো খুব এক্সাইটেড, আপনারা কতটা এক্সাইটেড? আমার কাছে ভীষণ ভালো লাগছে। বইতে রেসিপি না থাকলেও করছি এবং সবাইকে খাওয়াতে পারছি, এটা খুব ইন্টারেস্টিং। সেটাই, আমারও খুব ভালো লাগছে আপনাকে পেয়ে। আপু আসুন। যদিও নাতাশা আপু যখন এটা রান্না করছিল আমার তো খুবই মানে লোভনীয় লাগছিল, টক জিভে জল চলে আসছিল। এখন আমরা সেটা স্বাদ নেব। ওকে, এবারে আপনার পাতুরি। ওকে আপু, চলুন ট্রাই করি তাহলে। আমি নাতাশা আপুর টক মানে মাছটাই আগে খেয়ে দেখব। খুবই মজা আপু, খুবই মজা। টকটক ভাবটা কিন্তু ভালোই পাওয়া যাচ্ছে না আপু? মাছের যে টক, সেই টক ফ্লেভারটা আছে এবং ঝালটাও খুব মজা লাগছে টকের সাথে। আমার জন্য খুব ডিফারেন্ট, মানে রুই মাছ তো খাওয়া হয়, মানে আমার বাসায় সবসময় থাকে, বাট এই পরিবেশনটা খুব ডিফারেন্ট। তেঁতুলের টকটা অ্যাড করায় দারুণ একটা ফ্লেভার, আমার তো খুব ভালো লাগলো। দারুণ। এবারে আপুর পাতুরিটা খাই। অনেক মজা, এত সুন্দর সরিষার ফ্লেভার,
খুবই মজা না আপু? অসাধারণ আপু, কি বানালেন এটা? খুবই টেস্টি, খুবই টেস্টি, মাছটা কি সফট? একদম সফট। সফট মানে দারুণ টেস্ট, খুবই মজা হয়েছে আপু। সর্ষের যেই খুবই সুন্দর একটা স্মেল, একদম র যে, এটা খুব ভালো লাগছে। দারুণ একটা রেসিপি, কিন্তু আপনি নিজের সিগনেচার ডিশ বলেছেন, আমাদেরকে উপহার দিয়েছেন, একেবারে বাঙালি একটা টেস্ট বলা একদম। চলে। খুবই স্মরণীয় একটা ডিশ। এটা যে বললাম রাঁধুনিতে অডিশনে আমি এইটাই টপার হয়েছিলাম, তো হ্যাঁ। মনে হয় এটা জাজদেরও সেই সময় অনেক ভালো লেগেছে। উইনিং ডিশ। সর্ষের ফ্লেভারটা খুবই দারুণ উঠে এসেছে। চিংড়ি মাছ তো অসাধারণ, রুই মাছও অসাধারণ। আমি আরেকটু খাবো, আমি নিজের জন্য আলাদা করে রেখে দিচ্ছি। তবে এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের ঝটপট প্রশ্নের চটপট উত্তর রাউন্ডে। শুরু করছি ঝটপট প্রশ্নের চটপট উত্তর। তিনটি করে প্রশ্ন করব, দুজনকেই আপনারা চটপট উত্তর দিবেন। প্রথমে আপু আপনার কাছ থেকে শুরু করছি। নুডলস প্রথম কোন দেশ আবিষ্কার করে? সম্ভবত চীন, কারণ সবার যদিও ধারণা যে হয়তো আমরা যেহেতু নুডলসটা বেশি হচ্ছে ইতালি ওরিয়েন্টেড, বাট ইতালিতে না, প্রথম উৎপত্তি হয় চীনের, তারপরে ওইটা ইতালিতে যে ওইটা রূপ রং রস সব কিছু বৃদ্ধি পেয়েছে। হ্যাঁ, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদিত হয় কোন দেশে? ব্রাজিল। ইয়েস, একেবারে সঠিক উত্তর। এখানে প্রতি বছর প্রায় 2.68 মিলিয়ন মেট্রিক টন কফি উৎপাদিত হয়। তৃতীয় প্রশ্ন হচ্ছে বিশ্বের সবচেয়ে দামি কফির নাম কি? দামি কফির নাম হচ্ছে ব্ল্যাক আইভরি। ব্ল্যাক আইভরি, ইয়েস। থাইল্যান্ডে উৎপাদিত হয় এই কফি। প্রতি কেজির দাম প্রায় $2,500। কেন আমি জানি না, বলতে ওইটা তো পারছি না। প্রসেসটা অনেক মানে লং প্রসেস, লম্বা। অনেক ওই যে যেটাকে মেবি হচ্ছে যে ভালুকের ইসে মেবি ওইটা প্রসেসিং এর জন্য। ওকে ওকে, এবার আপু আপনার কাছে চলে যাচ্ছি পরের প্রশ্নগুলোতে। প্রশ্ন হচ্ছে আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় গুড ফ্যাটের প্রধান উৎসগুলো কি? জলপাই, সূর্যমুখী তেল, বাদাম, ইয়েস, এবং বীজ জাতীয় যে খাবারগুলা, হ্যাঁ হ্যাঁ, এইগুলা আমাদের খুবই শরীরের জন্য আসলে অনেক ভালো। একদম সঠিক উত্তর। গুড ফ্যাট, ফ্যাট যে সবসময় মানে Bad হবে ব্যাড তা হবে না। এমন করে, দেয়ার আর গুড ফ্যাটস অলসো, যেগুলো আমাদের প্রয়োজন শরীরের জন্য। পরের প্রশ্ন হচ্ছে কোন শাকগুলো খুব সহজেই রান্না হয়ে যায়? পালং শাক, বকচয় এবং বাঁধাকপি, এগুলো খুবই দ্রুত আসলে রান্না হয়ে যায়। ওকে, লাস্ট প্রশ্ন হচ্ছে একই গাছ থেকে দুটি মশলা হয়, বলতে হবে মশলা দুটো কি কি? আমরা সবাই সাধারণত এটা জানি, জয়ফল এবং জয়ত্রী, এবং দুইটাই খুবই মানে উপকারী মশলা, এবং শাহী রান্না তো এগুলো ছাড়া চলেই না, এবং এটি একই গাছ থেকে হয়ে থাকে। হ্যাঁ, মানে ফুলটা হচ্ছে, ফুলের পাপড়িগুলো হচ্ছে শুকিয়ে হচ্ছে জয়ত্রী হয়, আর বীজটা হচ্ছে জয়ত্রী। বাহ, কি দারুণ! আমি জানলাম জয়ফল জয়ত্রী তো অনেক ব্যবহার করি, বাট আসলেও জানা ছিল না একদম লেগে কিভাবে কিভাবে হয়। বীজটার উপরে একদম আটকানো থাকে, শুকালে আস্তে আস্তে খুলে বের হয়ে আসে। এটাই পার্থক্য রন্ধন শিল্পী এবং সাধারণ যে ঘরে এমনি রান্না করে তার মধ্যে। এবারে আপনাদেরকে 4টি প্রশ্ন করব, আপনাদের মধ্য থেকে যে আগে উত্তর দিতে পারবে সে হাত তুলবে, এবং 4টি প্রশ্নই এই বই থেকে করা। প্রশ্নগুলো হচ্ছে, প্রথম প্রশ্ন, রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপি বইটিতে মাছের রেসিপিগুলোর ক্যাটাগরির নাম কি? উনি একটু আগে আপু তুলেছে। মাছের মন কাড়া সব ডিশ। সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে রাঁধুনি রান্নাঘর বাংলার সেরা 100 রেসিপির বইটির প্রথম রেসিপির নাম কি? কাচ্চি বিরিয়ানি। সঠিক উত্তর। এবারে তৃতীয় প্রশ্ন হচ্ছে সাতকরা দিয়ে রান্না মূলত দেশের কোন অঞ্চলে বেশি হয়ে থাকে? সিলেট। সঠিক উত্তর। শেষ প্রশ্ন, রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপি বইটিতে রাইস জাতীয় রেসিপি আছে কতগুলো? 10টি। হাত তুলেই উত্তর। আসলে বইটা এত আমাদের নিজেদের মানে ভালোবাসার জায়গা, আমাদের প্রতিটা লাইন মুখস্থ হয়ে আছে, এটা আমরা চোখ বন্ধ করেই বলতে পারি। একদম, এবং চোখ বন্ধ করে রাঁধুনি সবসময় আপনাদের সাথেও আছে। Thank you রাঁধুনির so much. পক্ষ থেকে আপনাদের জন্য একটা গিফট হ্যাম্পার। থ্যাংক ইউ আপু। অনেক অনেক ধন্যবাদ আপু। অনেক মজাদার দুটো রেসিপি আপনারা আজকে তৈরি করেছেন, পরিবেশন করেছেন। আমি তো খুবই আনন্দ পেয়েছি। দর্শক অবশ্যই আমাদের এই রেসিপিগুলো আপনারা ট্রাই করবেন। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ আপু। আপু আপনাকে। প্রিয় দর্শক, এবার আপনাদের জন্য থাকছে কুইজ।
আমরা আজকের পর্বের কুইজ দেখব, তবে তার আগে গত পর্বের কুইজের সঠিক উত্তর দিয়ে যিনি এই চমৎকার বইটি জিতে নিয়েছেন তার নামটি দেখে নেই। রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির গত পর্বের প্রশ্ন ছিল, নিরামিষে আমিষ রান্নায় আমিষ হিসেবে কি ব্যবহৃত হয়েছিল? RR8A মাছ, RR8B ডিম। সঠিক উত্তর RR8B ডিম। আর সঠিক উত্তর দিয়ে বিজয়ী হয়েছেন দক্ষিণ খান ঢাকা থেকে আশরাফুন নাহার। অভিনন্দন আপনাকে। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের কুইজ। রাঁধুনি রান্নাঘর বাংলা সেরা 100 রেসিপির আমাদের আজকের প্রশ্ন, সেরা রাঁধুনি তানিয়া জামান চিংড়ি মাছ কোন পাতায় মুড়িয়ে রান্না করেছেন? RR9A কচু পাতা, RR9B লাউ পাতা। উত্তর পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MQ স্পেস RR9A অথবা RR9B আর পাঠিয়ে দিন 16239 এই নম্বরে। উত্তর পাঠানোর শেষ সময় আগামী বুধবার সন্ধ্যা 6টার মধ্যে। আমরা বাঙালি এবং এটি আমাদের পরিচয়, এবং এই বাঙালি পরিচয়ের এক গুরুত্বপূর্ণ জায়গা কিন্তু নিয়ে রেখেছে আমাদের বাঙালি রান্না। কেন? কারণ এই বাঙালি রান্না এবং স্বাদের সঙ্গে অনেক ঐতিহ্য লুকিয়ে আছে, অনেক বাঙালি গল্প লুকিয়ে আছে। এই গল্প, এই ঐতিহ্য, এই স্বাদ চলবে প্রতি সপ্তাহে আমাদের এই আয়োজনে। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে আগামী সপ্তাহে আমাদের এই আয়োজনে। আমি জানি আমাদের এই আয়োজন ইতিমধ্যে আপনাদের অনেক পছন্দের একটি অনুষ্ঠান হয়ে গেছে, কাজেই সঙ্গে থাকবেন। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে।